এসেছে, যে কোনো দল এসেছে, সবসময় ঢাকা কলেজকে গুন্ডার মতো ব্যবহার করার স্বপ্ন নিয়ে এসেছে, কিন্তু তাদের নেতৃত্ব তারা বুঝিয়ে দেয়নি। আল্লাহ মানুষকে পরীক্ষা দেন অর্থ দিয়ে, সম্পদ দিয়ে, ক্ষমতা দিয়ে। যেভাবে ক্ষমতা দিয়েছিলেন শেখ মুজিবকে, তিনি তার ক্ষমতার অপব্যবহার করে তিনি নস্যাৎ হয়ে গেছেন। অত্যন্ত আনন্দিত, তার মেয়ে তার উত্তরাধিকার হয়ে তিনি আরো 3 গুণ বেশি নস্যাৎ হয়েছেন। 52 থেকে 71 সবাই গল্প বলে, আমরা গল্প না, আমাদের ছেলেরা, আমাদের বন্ধুরা, আমাদের ভাইরা গল্পের চরিত্র হয়ে রাস্তায় নেমেছে। যে শিক্ষক আমার ন্যায্য আন্দোলনে আমার পাশে ছিলেন না, সেই শিক্ষক সত্য এবং সততার গল্প কিভাবে আমার ক্লাসে আওড়াবে? সংবিধান সংস্কার নানান আলাপ হতে পারে, কিন্তু নাগরিক যদি সোচ্চার না হয়, তাহলে এই নিউ মার্কেটের চাঁদাবাজিকে বন্ধ করবে। আজকে আমরা যে সময়ে দাঁড়িয়ে আমরা কথা বলছি, আমাদের কথা বলার কথা ছিল না, আমরা বসে থাকা কিংবা শুয়ে থাকার কথা ছিল কোন এক আয়না ঘরে। সালের 21 জুন বিবিসি বাংলা ফরাদ বছরের একটি ইন্টারভিউ নেয়। সেখানে তিনি বলছেন, আমি আসলে স্বাধীন দেশের তার যে নিরাপত্তা, ওটা নিয়ে তেমন তিনি শঙ্কিত ছিলেন। তেমনি ভাবে তিনি অসংখ্য আশঙ্কার কথা বিবিসি বাংলাকে জানিয়েছেন। আপনারা অত্যন্ত ভাগ্যবান যে ফরাদ মুজহার আজকে আপনাদের সামনে আছেন, একই সঙ্গে তিনি কথা বলবেন, যার জীবন জুড়ে এই সার্বভৌমত্ব, ভৌগোলিক চিহ্ন এবং স্বাধিকার এবং স্বাতন্ত্র্যের জন্য তার লড়াই চলে যাচ্ছে গত অন্তত 2 দশক সক্রিয়। তো যাই হোক, আমাদের মুসাল হাফিজ, ফরহাদ ভাই, আমাদের অন্যান্য ভাইরা আছেন আপনাদের সঙ্গে। আশা করছি আপনারা তাদের কথা শুনবেন। আমি আপনাদের এই কলেজে আমি একজন শিক্ষার্থী ছিলাম উদ্ভিদ বিজ্ঞান বিভাগে। তো ঘটনাক্রমে আমি উদ্ভিদ বিজ্ঞান চর্চা করিনি, আমি আসলে গণমাধ্যমের সঙ্গে যুক্ত হয়ে আমি ডেইলি স্টারের সঙ্গে কাজ করছি 2014 সাল থেকে। আজকে আপনারা যারা এখানে এসেছেন, আমি মনে করি যে মঞ্চে যারা বসে আছেন তাদের চেয়ে কোনো অংশে আপনারা কম নয়। সবাই মঞ্চে বসে না, কেউ খবর লিখে, কেউ খবর পড়ে। আপনারা হচ্ছেন সেই গুরুত্বপূর্ণ মানুষ যারা মঞ্চে বসে তাদেরকে পরীক্ষার মধ্যে ফেলে দিয়েছেন যে আপনি কি বলেন আর কি দেখেন। প্রতিটি ক্ষমতা, প্রতিটি চেয়ার, প্রতিটি পদ এটি পরীক্ষার অপর নাম। আল্লাহ মানুষকে পরীক্ষা দেন অর্থ দিয়ে, সম্পদ দিয়ে, ক্ষমতা দিয়ে। যেভাবে ক্ষমতা দিয়েছিলেন শেখ মুজিবকে, তিনি তার ক্ষমতার অপব্যবহার করে তিনি নস্যাৎ হয়ে গেছেন। অত্যন্ত আনন্দিত, তার মেয়ে তার উত্তরাধিকার হয়ে তিনি আরো 3 গুণ বেশি নস্যাৎ হয়েছেন। এটা আপনার আমার জন্য শিক্ষা, এটা আমরা যারা মঞ্চে আছে আমাদের জন্য শিক্ষা যে এইভাবে চলতে পারে না। যাই হোক, আমি যেটা বলছিলাম, আপনারা অত্যন্ত সচেতন। যারা বলছিল এই প্রজন্মের দ্বারা কি হবে, আপনারা দেখিয়ে দিয়েছেন ভ্যাট বিরোধী আন্দোলন করে, আপনারা সড়কের সঙ্গে আন্দোলন করে দেখিয়ে দিয়েছেন সড়ক নিরাপত্তা আইন 18 এবং 24। সুতরাং যারা সবসময় 52-71-এর চেতনার কথা বলে তাদের মুখে চপে আঘাত করেছেন আপনারা। সুতরাং আপনারা যারা এই সচেতন অনুষ্ঠানে নিজেরা এসেছেন, নিজেরা নিজেদের জন্য একটা তালি দিতে পারেন যাদের হাত আছে খালি। যাই হোক, আমি আসলে কোনো বক্তা নই, আমি শুধু আমার সেই দায় এবং দায়িত্ব অনুভব করে যে ভাইরা রক্ত দিয়েছে, যে বোনরা রক্ত দিয়েছে, যে মা তার সন্তানকে বাহিরে পাঠিয়েছে, যে ভাবি তার স্বামীকে রাস্তায় পাঠিয়েছে, ঘরে নিজে একা একা কেঁদেছে, সেই ভাবি এবং মায়ের জন্য আমরা আজকে এইখান থেকে বলি যে শুধু তারা একা নয়, আমরা সবাই একটি পরিবার। ঢাকা কলেজের ইতিহাস, সবাই বলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বাংলাদেশ শিক্ষা। আপনারা জেনে থাকবেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে
যে বুদ্ধির মুক্তি আন্দোলন হয়েছিল সেটার অন্যতম আব্দুল ওদুদ এবং আব্দুল কাদের ছিলেন এখানকার শিক্ষক এবং শিক্ষার্থী। সুতরাং ঢাকা এবং ঢাকার বিশ্ববিদ্যালয়, ঢাকা কলেজের ইতিহাস মানে বাংলাদেশের ইতিহাসে একটি অংশ মাত্র। সুতরাং আমরা এই 7 কলেজের অধীনে থেকে আমাদেরকে একটি ঘোরটকের মধ্যে ফেলে আমাদের শক্তিকে খণ্ডিত করা হয়েছে। আজকে আমি এখানে প্রতিবাদ করছি। যখন ঢাকা বিশ্ববিদ্যালয় সকল বিশ্ববিদ্যালয় বন্ধ করে দিয়েছে, তখন আমার ঢাকা কলেজের বাইরে সায়েন্স ল্যাব বোর্ড তাৎক্ষণিকভাবে বন্ধ করে দিয়েছে। সুতরাং আপনারা ভুলে যাবেন না, আমাদের মাদ্রাসা শিক্ষার্থীদের কথা আপনারা ভুলে যাবেন না, আমাদের প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কথা ভুলে যাবেন না। যে কোনো সরকার আমরা দেখেছি ব্রিটিশ থেকে 1905 থেকে তাদের আরাধনা ছিল ভাগ করো, স্বাধীন করো। পরবর্তী সকল সরকার এসে বলছে বোকা রাখো, স্বাধীন করো না, শাসন করো। আমরা আর এটা হতে পারি না। প্রায় একটি কথা বলেন, সাহিত্য একটি শহীদ থেকে এসেছে, যার সঙ্গে থাকে, একাত্মকরণ থাকে। আচ্ছা, আপনারা প্রায় সময় দেখেন নিউ মার্কেট থেকে ফার্মগেটে যায় লেগুনা, এই শ্রমিক যখন একটি 8 নম্বর বাসে ওঠে, সে কিন্তু শ্রমিক বলে পরিচয় দিয়ে তার কিন্তু ভাড়া মৌকুব পায়। আচ্ছা, আমরা শিক্ষার্থীরা কি এটা হতে পারে না যে শিক্ষার্থী শুরু যে যেখানে পড়ুক সবাই একটাই পরিচয়, শিক্ষার্থী হতে পারে না? কেন পাবলিকিয়ান, প্রাইভেটিয়ান, কলেজিয়ান, ভাবিয়ান, সাবিয়ান এগুলো কেন আমরা তৈরি করেছি? এগুলোই বৈষম্যের অন্যতম জায়গা। কেন আমাদের যে লিয়াজে কমিটি হলো, কেন আমাদের যে 106 জনের কমিটি হলো, ঢাকা কলেজের ছেলেরা নেতৃত্ব থাকতে পারলো না কেন? আর কতকাল ঢাকা কলেজ ভাড়ায় থাকবে? এটা হতে পারে না। যাই হোক, বৈষম্যের নাম দিয়ে বাতির নিচে অন্ধকার, এই আলাপ চলবে না। আমরা যে আন্দোলনের মধ্য দিয়ে গেছি, আপনারা জানেন যে 52 থেকে 71 সবাই গল্প বলে। আমরা গল্প না, আমাদের ছেলেরা, আমাদের বন্ধুরা, আমাদের ভাইরা গল্পের চরিত্র হয়ে রাস্তায় নেমেছে। ছেলে বলানো, মায়ের গল্প বলে, আকাশের গল্প বলে, রামায়ণ মহাভারতের গল্প বলে, ঠাকুরমার বলি গল্প বলে অনেক ভাবিয়ে গুলিয়ে আমাদের রেখেছেন। আর রাখা যাবে না। জেগেছে বাংলার সাধারণ, জেগেছে বাংলার জনতা, জেগেছে ঢাকা কলেজের শিক্ষার্থীরা, তাদের গায়ে আগুন লেগেছে। সুতরাং এই বৈষম্যের বিরুদ্ধে যেখানে বৈষম্য হবে সেখানে কথা হবে। আমাদের একটু আগে শিক্ষক একটি কথা বলে গেলেন, সংবিধান সংস্কার নানান আলাপ হতে পারে, কিন্তু নাগরিক যদি সোচ্চার না হয় তাহলে এই নিউ মার্কেটের চাঁদাবাজিকে বন্ধ করবে। আচ্ছা, যে ছেলেটা ছাত্র দল করে না, ছাত্র শিবির করে না, যে ছেলেটা ছাত্র লীগ করে না, শুধুমাত্র বাবা মায়ের একটি স্বপ্ন পূরণের জন্য সাধারণ শিক্ষার্থী হিসাবে ঢাকা কলেজ কিংবা ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ে, ওই ছেলেটা যখন শোনে যে ঢাকা কলেজের শিক্ষার্থী মানে চাঁদাবাজ, ওই ছেলেটা কেমন লাগে? আমরা এই জায়গা থেকে আপনাদেরকে সুনির্দিষ্টভাবে পরিবর্তন 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 আসলে কেমন করে হবে সেই জায়গাটা থেকে আমরা দেখেছি এবারের আন্দোলনে ব্র্যাক 2021 সালে একটি রিপোর্ট প্রকাশ করেছে। বাংলাদেশের প্রায় 19,000 পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আছে, তার মধ্যে 4,500 প্রফেসর। বইমেলা এলে আমরা 10টি ভালো প্রফেসরদের বই পাই না। আমরা ঢাকা কলেজ সহ 7 কলেজ সহ বাংলাদেশের অসংখ্য কলেজে শত কলেজের শিক্ষকরা অত্যন্ত যোগ্য, তারা খুবই নিখুঁত পরীক্ষার মাধ্যমে তারা অবতীর্ণ হয়ে আসে। আসার পরে তারা ঘাস খায়, তারা লেখাপড়া করে না, তারা সাহিত্য নাই, তাদের গবেষণা নাই। এবারে আমরা আন্দোলনের শিক্ষক নেটওয়ার্কের আমরা যেভাবে মাথা পেয়েছি এটি একটি অংশ মাত্র। আচ্ছা, শিক্ষক বলতে কি শুধুমাত্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদেরকে বুঝবো? স্কুল কলেজ শিক্ষকরা কোথায় ছিলেন আমাদের ছেলেদের মধ্যে? আমার প্রশ্ন, যে শিক্ষক আমার ন্যায্য আন্দোলনে আমার পাশে ছিলেন না, সেই শিক্ষক সত্য এবং সততার গল্প কিভাবে আমার ক্লাসে আওড়াবেন?
কিভাবে বলবেন নীতি এবং নৈতিক আদর্শের কথা? তার কি লজ্জা লাগবে না? যে সাংবাদিক আমার সত্য ন্যায়ের জায়গা থেকে নিরীহ ভাই মারা গেছে যেভাবে সেটাকে ভুলভাবে প্রচার করলে তিনি আমার মুখোমুখি কিভাবে হবেন? যে চিকিৎসক আমার ন্যায্যতার ভিত্তিতে তিনি ভাতা বেতন নিয়ে আমাকে চিকিৎসা করতে অবহেলা করে আমার ভাইকে মেরে ফেলেছেন, তিনি কিভাবে মুখ দেখাবেন? যে বিচারক রায় দেননি, যে আমরা দেখি মঞ্জুরাল মাতিন সহ যখন যে প্রস্তাব দিয়েছেন, যে আর্জি করেছেন যে শিক্ষার্থীদের ন্যায্য আন্দোলনে গুলি চালানো বৈধ আর অবৈধ প্রশ্নে যে বিচারক এটাকে বৈধ ঘোষণা করেছেন গুলি চালানোকে, সেই বিচারক কি তার সন্তানের মুখোমুখি হন না? তিনি কি সন্তানের চেহারার দিকে কথা বলেন না? তিনি কিভাবে আমাদের দিকে তাকিয়ে বিচার করবেন? কিভাবে তিনি তার সন্তানের দিকে তাকিয়ে আমাদের কথা বলবেন? তাহলে আমাদের আসলে সংস্কারটা শুধু সরকার পাল্টানো নয়, আমাদের শুধুমাত্র সংস্কার ওই জায়গায় একটা করলে হবে না, আপনার ক্লাসরুম থেকে শুরু করতে হবে। দালাল শিক্ষকদেরকে ধরে ধরে কথা বলতে হবে। আমি বলছি না তাদেরকে বের করে দেন, আমি চাই তার অনুতপ্ত হোক, তারা ভুল স্বীকার করুক, তারা ক্লাসে এসে আমাদেরকে বুকে জড়িয়ে কথা বলুক, বাবা আমার ভুল হয়েছে, আগামী দিন থেকে তোমাদের সঙ্গে আছি, তোমাদের স্বপ্নের সঙ্গে আছি। মঞ্চে এনে সবাই বড় কথা বলে, ইউটিউবে সবাই বাণী ছাড়ে, আমরা বাণী ছাড়ার যোগে নেই, আমরা অ্যাকশনে আছি, কাজের মধ্যে আছি। আমাদের বিপ্লবের মাত্র শুরু হয়েছে, দাখিল আলিম ফাজিল অনেক দূর কামিল পর্যন্ত যাবে, মাত্র আমরা প্রবেশ করেছি। আমাদের তার আগে আপনারা যদি দেখেন যে 40-এর লাহোর প্রস্তাব থেকে পরবর্তীতে সকল ন্যায্য আন্দোলনের ভিত্তিতে অসংখ্য মা এবং বোনের বুক খালি হয়েছে। এবার অন্তত 2000 মানুষ আমাদের থেকে চলে গেছে, 3000-এর মতো এখনো হসপিটালে কাতরাচ্ছে, কারো চোখ নেই, কারো হাত নেই, কারো পা নেই। আপনি আমি বসে আছি, একবারে কল্পনা করেন যে আমার একটু হাত থাকতে না পারতো, আমার একটি চোখ না থাকতে পারতো, যে চোখ দিয়েছে, যে হাত দিয়েছে এই দেশের জন্য, আমি আপনি কি তার সাথে কোনো প্রতারণা করছি কিনা? আমি যেটা বলছিলাম, আমরা যদি তাদের ওই ত্যাগটাকে দেখি, বারবার কি আমরা আবারও তো রক্ত দেব, আবারও কি আবার সায়েন্সের দখল করবো, সায়েন্সের বোর্ড আটকাবো, আবারও টিএসসি আটকাবো? না, আমরা যে ভাইরা রক্ত দিয়েছে, এই বিপ্লবটা, এই বিপ্লবের যে আকাঙ্ক্ষা, এই বিজয়ের যে আকাঙ্ক্ষা, আমরা যদি সেটা পূরণ করতে পারি তবেই সেটা সার্থক হবে। বারবারই সকলে রক্ত দেওয়ার প্রয়োজন নেই। আমরা আর কাউকে সাইড হতে চাই না, আমরা কেউ মুগ্ধ হোক চাই না, মুগ্ধের অনুপ্রেরণায় আমরা বাঁচতে চাই। আমরা দেখেছি 52 থেকে 71 পর্যন্ত ঢাকা কলেজ যে কোনো ন্যায্য আন্দোলনে থেকেছে, কিন্তু ঢাকা কলেজ বরাবরই আমি দেখেছি বঞ্চিত দুঃখিনী বর্ণমালার মতো ছিল। যে কোনো শাসক এসেছে, যে কোনো দল এসেছে, সবসময় ঢাকা কলেজকে গুন্ডার মতো ব্যবহার করার স্বপ্ন নিয়ে এসেছে, কিন্তু তাদের ন্যায্যতাটা বুঝিয়ে দেয়নি। আমি চাই ভাইরা আমার, আপনারা বুদ্ধিভিত্তিকভাবে কথা বলেন, বুদ্ধিভিত্তিকভাবে আপনারা প্রস্তাব পেশ করেন। আজকে যে আমাদের মাইনুল সহ যে তার টিমরা, চার বন্ধুরা মিলে যে আয়োজন করেছে, আপনারা এটা জারি রাখেন। আমাদের বুদ্ধিভিত্তিক চর্চা যদি না হয় তাহলে আমাদের জাগ্রত হবে না। আমরা যদি নেতিয়ে পড়ে যাই সেটা হয় না। এই বিপ্লবের আকাঙ্ক্ষা, এই শহীদের যে মর্যাদা, শহীদের যে স্বপ্ন, সেটা অনেক দূর। আপনি যখন বারবার নিজেকে বড় দাবি করেন, পাশের জনের প্রতি নজর রাখতে হয়। সুতরাং এই যে বৈষম্যের জায়গাটা, খুবই ছোট ছোট জায়গা থেকে আমাদেরকে নির্মূল করতে হবে। তাই আমি সুনির্দিষ্ট 3টা প্রস্তাব দিয়ে এখান থেকে বিদায় নিই। 1, আজ থেকে আমরা যদি 1923 কিংবা 26 সালের সে বুদ্ধির মুক্তির আন্দোলন থেকে শুরু করি, আজকে সে 100 বর্ষ পেরিয়ে গেছে, আমি প্রস্তাব করব শিক্ষাগোষ্ঠীর এই জায়গা থেকে, শিক্ষাগোষ্ঠীর যে মন্ত্র ছিল, যে বিশ্বাস ছিল, যে আদর্শ ছিল, যে জাগরণের বার্তা ছিল, আমরা সেই শিক্ষাগোষ্ঠীর বার্তাটা এখান থেকে আবার শুরু করতে পারি। প্রস্তাব 1। 2, আমাদের শিক্ষকরা যারা এখানে আছেন তারা আমাদের দূরের কেউ না, তাদের ভুল হতে পারে, মানুষ মাত্রই ভুল হয়, আমাদের ভুল হয়। আমাদের অনেক বুদ্ধিজীবীদের কথা আমরা যদি শুনতো তাহলে 52 হতো না, 71 হতো না, 2024 তো হতোই না। সুতরাং তাদেরকেও বুঝাতে হবে, এবং তাদেরকেও আমার অনুরোধ, আপনারা এই শিক্ষার্থীদের আজকে যে এত বড় মজমা, এত বড় মজলিস,
আমাদের অসংখ্য শিক্ষকদেরকে আরো আন্তরিকভাবে এখানে উপস্থিত থাকা দরকার ছিল। আপনি ঘরে গেলে আপনার সন্তানের খবর নেন সে কেমন আছে, আপনার প্রত্যেক সম্পত্তির উত্তরাধিকার করেন আপনার সন্তানকে, কিন্তু আদর্শ সততার উত্তরাধিকার তো আমি আপনার, আপনি কেন আমার সঙ্গে বসবেন না? আপনার আমার সঙ্গে গেল শিক্ষকরা, আপনারা বলেন অভিভাবক অভিভাবক, কিন্তু ডাক্তারের মতো সম্পর্ক আপনার সঙ্গে থাকবে কেন? আজকে দুপুরবেলা এই অনুষ্ঠান হচ্ছে, আমার শিক্ষার্থীরা কি দুপুরবেলা না খেয়ে অনুষ্ঠান করবে? কলেজ কর্তৃপক্ষ কি এই ধরনের কোনো দায়িত্ব নিয়েছে? নেওয়া কি উচিত ছিল না? যে বাবা তোমাদের বসবা, দুপুরে তোমরা কি খাওয়া? এতটুকু গরজ যদি প্রতিষ্ঠানে না থাকে, সেই প্রতিষ্ঠান আমার না, এই বাংলাদেশ আমার না। আমরা দেখছি 60-এর দশকের মৌলানা হাসান ইন্টারভিউ নিতে গেছিল সিরাজুর রহমান, বিবিসি বাংলার অত্যন্ত তুখুর সাংবাদিক। আরে আসছো বসো, তোমার তো মুখ শুকনা, খাইছো বাবা? আগে খাইতে দিয়েছে। আপনারা যদি কোনো শিক্ষার্থীকে বলেন এই তোমার মুখ শুকনা, তুমি কি সকালে খেয়েছো? তুমি কেমন আছো? তোমার বাবা কেমন আছে? এই শিক্ষার্থীদের সঙ্গে শিক্ষকের যদি এই সম্পর্ক না থাকে, এই প্রতিষ্ঠান আমাদের লাগবে না। আমি আবার অনুরোধ করি, আপনারা আমাদেরকে নেন, আমরা আপনাদের সন্তান, আপনার ঘরের সন্তানটার খবর নেন, তাকে বিদেশে পাঠান, নানান কিছু করেন, শিক্ষাভিত্তিক খবরটা দেন, আমাকে আপনি দিবেন না? আমাকে আপনাকে কাছে মনে হয় না? আমরা সেই গুরুত্ব বোঝাতে চাই। যা হয়েছে আমরা সবাইকে নিয়ে একটি মেলবন্ধনে আগামী বাংলাদেশটা নির্মাণ করতে চাই। 72-এ এসে দালাল খুঁজবে, 24-এ এসে শত্রু খুঁজবো না। আসেন সবাইকে ভুলের অনুতপ্ত হওয়ার সুযোগ দিন, সবাইকে কাজের মধ্যে নিয়ে, এটা হচ্ছে আমার আহ্বান, এটাই ইসলামের সৌন্দর্য। রাসূলের যখন দৌত হয়ে যায়, বলছে যে আপনি হুকুম করেন পুরো তাই বলতে দেবো, রাসূল বলছে না, বলেন তারা হিদায়াত হোক। আমিও চাই সবাই হিদায়াত হোক, অনুতপ্ত হোক, ভুলের জন্য ক্ষমা চাক, এরপরে আমাদের নতুন বাংলাদেশ নির্মাণ হবে। শেষ করছি ওটা বলে, যেসব সংবাদকর্মীরা ভিডিওর জন্য আমাদের ভিডিও ভাইরাল করবেন, ফেসবুকে দিবেন, আপনারা যথাযথ সংবাদ পরিবেশন করবেন, খণ্ডিত কোনো কিছু উপস্থাপন করবেন না। আপনি আমার ভাই, আমি আপনার ভাই। এই দেশের যদি আলো আসে আপনার জন্য আসবে, এই দেশে অন্ধকার আসলে আপনার জন্য আসবে। মনে রাখবেন, শিক্ষা শুধু পথ দেখায় না, কোথায় পথ শেষ হয়ে গেছে সেটাও দেখায়। তাই ঢাকা কলেজে যারা সাংবাদিকতা করেন, স্বচ্ছ নির্ভীক সাহসিকতার জায়গা থেকে কাজ করবেন, না হলে আপনার জন্য আকিজ কোম্পানি, টোবাকো কোম্পানি, ব্যাংকে সেখানে চলে যান। এটা একটি নীতি এবং নৈতিকতার পেশা, ওই জায়গা থেকে শিক্ষাকে অনেক বিশ্ববিদ্যালয়ের তুলনায় ঢাকা কলেজ অনেক উচ্চতায় আছে, এইটা বুঝে আপনাকে এখানে পাঠ